আজ আমরা আলোচনা করব 11 সেপ্টেম্বর 2025 32,000 চাকরি বাতিল মামলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে শুনানিটা হলো সেটা নিয়ে কী শুনানি হয়েছে, কী তথ্য উঠে এসেছে, কী ব্যাপার উঠে আসছে, 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে কী বলছেন বিচারপতিরা, কী তর্ক বিতর্ক হলো, কী ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, কী প্রশ্ন উঠে এসেছে নতুনভাবে, সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11তে ম্যাটার নাম্বার 873 এবং সিরিয়াল নাম্বার 38 থেকে 81 পর্যন্ত লিস্টেড ছিল এই মামলাটি। দুপুর 2টোর মধ্যে শুনানি কথা ছিল, দুপুর 2টোর সময় শুনানি কথা ছিল। তো দুপুর 2টোর পরে শুনানি শুরু হয়। 32,000 নন ট্রেন্ড প্রাইমারি টিচারদের চাকরি বাতিল নিয়ে মামলার আজকে শুনানিতে কী হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে কিভাবে এসএসসির 26,000 চাকরি বাতিলকে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে, প্যানেল পাবলিশ নিয়ে কী কথা বলা হয়েছে, থার্ড পার্টির ইনভলভমেন্ট কেন হলো, পিটিশনারদের কম্পেনসেশন দেওয়ার ব্যাপারে কী কথা বলা হয়েছে এবং পিটিশনারদের কম্পেনসেশন নিয়ে একটা নতুন কথা উঠে এসেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে এই কথাটা বলেন, কী কথা বলা হয়েছে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। সাথে 2014 সালে টেটকে কীভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং দুর্নামে জড়ানোর চেষ্টা করা হয়েছে সেই নিয়ে আলোচনা করব। সমস্ত কিছু আলোচনা করব। সৌম্য মজুমদার বাবু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু পিটিশনারদের হয়ে আর্গুমেন্ট করেছেন। তো প্রথমে কয়েকটি ক্যানের অন্তর্ভুক্তি নিয়ে তর্ক বিতর্ক চলে। 4টি ক্যানের সংযুক্তি নিয়ে অন্তর্ভুক্তি চলে। তার মধ্যে একটি ক্যান নাম্বার 3, ক্যান নাম্বার 2 এবং 3। তো ক্যান নাম্বার 3টা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। 2টা নিয়ে বিকাশ রঞ্জন বাবু পরে কথা বলেছেন, এটা পরে আমি জানাচ্ছি। তারপরে সৌম্য মজুমদার বাবু কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্ট তুলে ধরেন। এটা 23 সেপ্টেম্বর 2023-এ পাবলিশ হয়েছিল, যেটাতে 2017 এবং 2021 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সকল ক্যান্ডিডেটদের ব্রেকআপ মার্কস পাবলিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অনুসারে পর্ষদ 42,449 এবং 16,500 ক্যান্ডিডেটদের ব্রেকআপ মার্কস পাবলিশ করে। এই ব্রেকআপ মার্কসের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে এবং এরর থাকে আর কি। পর্ষদ জানিয়েছিল এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে পরে আপলোড করবে, কিন্তু পর্ষদ তা কিন্তু করেনি, পরে আপলোড করা হয়নি ভুল ত্রুটি সংশোধন করে। ওই লিস্টটাই ছিল আর কি, ব্রেকআপ মার্কসের লিস্টটাই ছিল। বিচারপতি বলেছেন 2014 সালের ব্রেকআপ মার্কসের সাথে 32,000 চাকরি বাতিল মামলার কী সম্পর্ক আছে, অর্থাৎ 16,500 যে মামলাটা আসছে এখানে 32,000 চাকরি মামলার সাথে এর কোনো সম্পর্ক নেই। এবং ব্রেকআপ মার্কসে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তিনি কিন্তু বুঝতে পারেন যে ব্রেকআপ মার্কসে যে ভুল ত্রুটি কিছু হয়েছে, বিচারপতি সেটা কিন্তু বুঝতে পারেন যে ভুল ত্রুটি ছিল, সেটা সংশোধন করে পাবলিশ করা হয়নি। 2017 সালের ইন্টারভিউদেরকে অ্যাপটিটিউড টেস্টের জন্য গাইডেন্স দেওয়া হয়নি 2021 সালে, যেটা ফলো করা হয়েছিল। এটা আইনজীবী বলেন আর কি। ক্যাটাগরি ওয়াইজ প্যানেল প্রকাশ করা হয়নি। ব্রেকআপ মার্কস ঠিক ছিল না। এবার এসএসসির 26,000 কেসের যে মামলার রেফারেন্স আনার তিনি চেষ্টা করেন, আমাদের আইনজীবী সৌম্য মজুমদার বলেন লার্জ স্কেল ভায়োলেশনের ক্ষেত্রে মামলা কিন্তু হতে ডিলে হয়। এবার আসে উত্তর চব্বিশ পরগনা জেলার 2009 সালের ফল্টি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেটাতে কীভাবে ফল্টি হয়েছিল সেটা নিয়ে তিনি আলোচনা করেন। সেখানে রিপিটিশনার রয়েছেন 556 জন এবং ভ্যাকেন্সি আছে 369 বা 389টি আর কি। ফল্টি ফিউচার ভ্যাকেন্সিতে অ্যাকোমোডেট করার জন্য তিনি কথাটি তুলে ধরেন, অর্থাৎ ওই যে ভ্যাকেন্সি আছে 389টি ভ্যাকেন্সিতে রিপিটিশনারদের নিয়োগ করতে হবে। তো বিচারপতি আমাদের তপব্রত চক্রবর্তী বলেন ভ্যাকেন্সির তুলনায় পিটিশনারদের সংখ্যা তো অনেক বেশি, তাই এটা সমস্যা হতে পারে। তো আইনজীবী বলেন এটা এক্সিস্টিং ভ্যাকেন্সি, পরে আরও ভ্যাকেন্সিটা ইনক্লুড হবে এবং পরে ভ্যাকেন্সি ইনক্লুড হলে সেই ভ্যাকেন্সিতে যে রিপিটিশনার আছেন তাদেরকে নিয়োগ করে দেওয়া হবে। বিচারপতি জানান একদিকে আপনারা দাবি করছেন যে 32,000 চাকরি বাতিল করে দেওয়া হোক এবং অন্যদিকে বলছেন যে এক্সিস্টিং যে ভ্যাকেন্সি আছে তাতে আমাদের রিপিটিশনারদের নিয়োগ করা হোক, তাহলে এটা আপনাদের কথাদের মধ্যে কন্ট্রাডিক্ট হচ্ছে, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার করুন। আইনজীবী বলেন প্যানেলটা রিকাস্ট করা হোক, নতুন করে করা হোক, তাতে কেউ বেরিয়ে যেতে পারে এবং কেউ ইনক্লুড হবে, তাহলে ওটাতে সব ঠিক হয়ে যাবে। বিচারপতি জিজ্ঞেস করেন প্যানেলটাকে রিকাস্ট করা হলে কতজন চাকরি পাবে এবং কতজন পাবে না। আইনজীবী বলেন অ্যাপটিটিউড টেস্টের 5 মার্কস বাদ দিয়ে প্যানেল তৈরি হবে। ট্রেন্ড ক্যান্ডিডেটদের জন্য এটা প্রযোজ্য নয়, কারণ ট্রেন্ডরা আগেই 15 মার্কস করে পাচ্ছে। বিচারপতি বলেন এই কি রুল আছে সেই নিয়ে জানতে চান আর কি বিচারপতি। আইনজীবী বলেন ট্রেন্ডদেরকে আগে প্রেফারেন্স দিতে হবে। ট্রেন্ডদের আগে সমস্ত ভ্যাকেন্সিটা পূর্ণ হলে ট্রেন্ডদের চাকরি পাওয়ার পরে ওটা পাওয়ার পরে তারপরে আনট্রেন্ড যারা আছে সেই রিমেনিং ভ্যাকেন্সিতে আনট্রেন্ডদের নিয়োগ করতে হবে। বিচারপতি বলেন যারা আগে মাধ্যমিক পাস করেছে, ধরুন 1990 সালে মাধ্যমিক পাস করেছে এবং 2002 সালে মাধ্যমিক পাস করেছে, তাদের মধ্যে মার্কসের বিস্তর ফারাক আছে। তো আইনজীবী বলেন সবাইকে সেম প্ল্যাটফর্মে আনা হবে এবং সেখানে রিক্রুটমেন্টটা হবে, সেখানে প্রসেসটা
করা হবে। এরপর বিচারপতি বলেন কোর্টকে একটা সলিউশন দিন যে কীভাবে কোন দিকে এগোনো যায়। আইনজীবী বলেন ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ প্যানেল পাবলিশ করতে হবে, সঠিকভাবে ব্রেকআপ মার্কস পাবলিশ করতে হবে। এইভাবে এইবারে আইনজীবী রুল নাম্বার 80-র প্রসঙ্গ তুলে ধরেন এবং দেখান যে মাধ্যমিক পাসের জন্য 5 মার্কস, এইচএস মানে হাই সেকেন্ডারি পাসের জন্য 10+2 এর জন্য 10 মার্কসের মধ্যে কীভাবে মার্কস প্রদান করা হবে উনি সেটা বলেন। এবারে ট্রেনিংয়ের জন্য 15 মার্কস, এক্সট্রা ক্যারিকুলামের জন্য 5 মার্কস, ভাইবার জন্য 5 মার্কস, অ্যাপটিটিউড টেস্টের জন্য 5 মার্কস, এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে, মানে রুল নাম্বার 80-তে সব উল্লেখ আছে। বিচারপতি বলেন যদি কমন প্যানেল প্রস্তুত করা হয় তাহলে ট্রেন্ড ক্যান্ডিডেটরাও তো চলে আসবে, মানে আনট্রেন্ডদের সাথে ট্রেন্ড ক্যান্ডিডেটরাও তো চলে আসবে, কারণ তাদেরকেও তো একই প্রসেস তারা অংশগ্রহণ করেছে। আইনজীবী বলেন ট্রেন্ডদের সাথে এখানে কোনো মানে ইস্যু নেই, ট্রেন্ডরা আলাদা পর্যায়ে চলে যাচ্ছে, কারণ তাদের আলাদা লিস্ট প্রকাশ হয়েছে। আনট্রেন্ড ভার্সেস আনট্রেন্ড এখানে লড়াই চলছে। তারা তো 15 মার্কস আগেই পেয়েছে, তাদেরকে যদি অ্যাপটিটিউডের জন্য 5 মার্কস না দেওয়া হয় তাদের কিন্তু র্যাঙ্কের কোনো মানে এদিক ওদিক হবে, মানে র্যাঙ্কের কোনো হেরফের হবে না। বিচারপতি বলেন 5 মার্কস বাদ দেওয়া মানেই তো পজিশনের পরিবর্তন হয়ে যাবে। তো আইনজীবী বলেন ওটাই আমি যেটা বললাম আর কি, যে 15 মার্কস ওনারা তো মানে পাচ্ছেন ট্রেনিংয়ের জন্য, তাহলে অ্যাপটিটিউড টেস্টের জন্য যদি 5 মার্কস না দেওয়া হয় তাহলে এক্সক্লুড করে দিলেও তাদের উপর এতটা কোনো প্রভাব পড়বে না। আইনজীবী বলেন যারা যোগ্য অথচ ডিপ্রাইভড হয়েছেন তারা কি দোষ করেছিল। বিচারপতি বলেন 32,000 প্রার্থীরা যে মানে চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু তারা আপনাদের সামনে বার হয়ে দাঁড়ায়নি, তারা তাদের ফ্যামিলি মেনটেন করেছে। এবং পিটিশনাররা কম্পেনসেশন, এবং তিনি বলেন যে পিটিশনাররা কম্পেনসেশন দাবি করতে পারেন এমন অবস্থায় পিটিশনারদের কম্পেনসেশনের কথাটা ভাবা যেতে পারে। বিচারপতি বলেন যদি 32,000 চাকরি বাতিল করে বলি আপনারা নতুন করে এক্সামে পার্টিসিপেট করবেন তখন এই পরিস্থিতিটা কী হবে দাঁড়াবেন বলুন তো। এবং আর তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তী এটা বলেন যে এখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, আমি কিন্তু বলছি না যে এটা কিন্তু ফাইনাল রায়, এখন সোশ্যাল মিডিয়া এখনই বেরিয়ে যাবে যে এটা ফাইনাল রায় বেরিয়ে গেছে। এটা আমাদের মানে বিচারপতির সাথে আইনজীবীর একটা পরামর্শ চলছে যে আমরা কীভাবে এই প্রসেসটা এগোতে পারি, কী পরামর্শ করা যেতে পারে, এটা একটা আমাদের পরামর্শ চলছে, এটা কিন্তু কোনো ফাইনাল রায় নয়। তো এটা কিন্তু বিচারপতি বলে দিয়েছেন তখন একদম সরাসরি। তো বিকাশবাবু বলেন ক্যান 2 এবং 3-তে ব্যাপক নেপোটিজম ঘটেছে এবং র্যাঙ্ক জাম্পিং ঘটেছে। বিকাশবাবু বলেন অ্যাপটিটিউড টেস্টটা খুবই জরুরি। বিকাশবাবু বলেন যে অ্যাপটিটিউড টেস্টটা খুবই জরুরি, কারণ অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমেই একটা টিচারের টিচিং এবিলিটিকে ইভ্যালুয়েট করা হয়, সেটাকে বোঝা যায় যে একটা টিচারের কীভাবে কতটা টিচিং এবিলিটি আছে। পর্ষদ তারা ডিপিএসসি ওয়াইজ পৃথক প্যানেল প্রস্তুত করবে, এমনটা ডিপিএসসিতে এবং প্রত্যেকটি ডিপিএসসিতে ভ্যাকেন্সি ওয়াইজ যোগ্য ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেবে। এটা কিন্তু বলা ছিল আগে, যে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে সেখানে মিডিয়াম ওয়াইজ, কাস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ প্যানেল প্রস্তুত করতে হবে। এবং আমরা ক্যান 3 দেখিয়েছি রিজার্ভেশন পলিসি কীভাবে ফলো করা হয়নি, এটা প্রত্যেকবার উঠে এসেছে, কোনো প্যানেল প্রকাশ করা হয়নি, এটা উঠে এসেছে বারবার ধরে। ঠিক আছে, তো বিকাশবাবু বলেন দিস ইজ আ সিস্টেমেটিক ফ্রড, কীভাবে ফ্রডটা হয়েছে সেটা আমি তুলে ধরছি। এরপরে 6 ফেব্রুয়ারি 2014 সালে কীভাবে পর্ষদ কর্মকর্তারা কোম্পানির সাথে কোম্পানির সাথে আর কি কীভাবে ডিল করা হয়েছে এবং প্রাইভেটলি ডিল করা হয়েছে, ওপেন কোনো টেন্ডার না দিয়ে, সেটা তিনি তুলে ধরেন এবং সেখানেই নিজেদের সুবিধা মতো মার্কস পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। বিকাশবাবু সেটা তুলে ধরেন। তিনি বলেন এটা প্রাইভেট নেগোসিয়েশনস, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, কোনো প্রসেস ফলো করা হয়নি, বহির্ভূত এজেন্সি দিয়ে টেট করানো হয়েছে এবং মার্কস ইভ্যালুয়েট করানো হয়েছে টেটের মার্কস, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, মানে বিকাশবাবু এ নিয়ে প্রশ্ন তোলেন। পর্ষদ 2014 সালে টেটের পর ডিপিএসসি ওয়াইজ প্যানেল পাবলিশ করবে বলেছিল, তারা ওএমআরের কপিগুলো পুড়িয়ে ফেলেছে এবং সেটা বিকাশবাবু বলেন যে ওএমআরের কপিগুলো পুড়িয়ে ফেলেছে। আরটিআইয়ের সময় তারা ওএমআরের স্ক্যান কপি দিতে পারেনি এবং বলেছিল যে যদি স্ক্যান কপি নিতে হয় কাউকে নিতে হয় তাহলে 500 টাকা করে দিতে হবে প্রতিটি স্ক্যান কপি পিছু। তো বিচারপতি তখন বলেন যেহেতু 500 টাকা করে পর্ষদ বলেছে দিয়ে তারা স্ক্যান কপি দিয়ে দেবে বা ওএমআর কপি দিয়ে দেবে, তাহলে নিশ্চয়ই তাদের কাছে ওএমআরগুলো আছে। তো বিকাশবাবু এরপর সিঙ্গেল বেঞ্চের সাথে যে এভিডেভিটগুলো দিয়েছিলেন সেইগুলো বিচারপতিদের সামনে মানে তুলে ধরার চেষ্টা করেন, বিচারপতির সাথে দেওয়ার চেষ্টা করেন। তখন আমাদের বিচারপতি সান্যাল মানে আমাদের পর্ষদের বিচারপতি সান্যাল বলেন যে এভিডেভিটগুলো এই মামলার সাথে রিলেটেড নয়, এগুলো 2014 সালের মামলার সাথে রিলেটেড, কিন্তু বিচারপতি শুনতে চান আর কি এই মামলাগুলো। তো তখন এভিডেভিটগুলো যে স্পাইরালগুলো দেওয়া হয়েছিল সেইগুলো বিচারপতির সামনে দেওয়া হয় এবং এভিডেভিটগুলো এস বসু কোম্পানির সাথে
পাওয়া তথ্য যেসব এসপেসো কোম্পানি যেসব তথ্যগুলো দিয়েছিল সেইগুলোর এফিডেভিট হিসাবে ওগুলো স্পাইরাল হিসেবে তুলে ধরা হয়েছে। তো বিচারপতি জিজ্ঞেস করেন, এটা তো 2014 সালের টেটের ডকুমেন্টস, সেখানে এখানে ফ্রড হয়েছে বলছেন। বিকাশ বলেন, ইয়েস মাই লর্ড। বিকাশ বলেন, কীভাবে এটা সিস্টেমেটিক ফ্রড হয়েছে সেটা নিয়ে আমি আলোচনায় আসছি। তো এস বসু কোম্পানিকে ভেরিফিকেশান প্রসেস, ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রস্তুত, ট্রেন্ড আনট্রেন্ডদের পৃথক লিস্ট, এইসব নিয়ে কাজ করতে বলা হয়েছিল এবং তারা সেটা করে পর্ষদকে ডেলিভার করেছিল। তো প্রাইভেট কোম্পানিকে দিয়ে পর্ষদ নিজেদের মতো করে কাজ করিয়েছে। এইখানে কৌশিক যে মাঝির কথাটা উঠে আসে, যিনি এখন মানে জেলে আছেন আর কি, এখানে ফ্রডটা হয়েছে আর কি। বিকাশবাবু বলেন, টোটাল প্রবলেমটা একটা করাপ্টেড মাইন্ড থেকে শুরু হয়েছে। এরপর বিকাশবাবু এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় যে ডিভিশন বেঞ্চের 324 নম্বর প্যারাগ্রাফ তুলে ধরেন। সেখানে নাইসা কোম্পানিকে কীভাবে ওপেন টেন্ডার না দিয়ে ইলিগালভাবে টেন্ডার বরাদ করা হয়েছিল, মানে ইলিগালভাবে পুরো টেন্ডারটা দেওয়া হয়েছিল এবং তারা কীভাবে করাপশন করেছিল সে তিনি তুলে ধরেন। যদিও এস বাসু কোম্পানি এবং নাইসার মধ্যে অনেকটা ফারাক রয়েছে। এস বাসু কোম্পানিকে মানে টেটের শুধুমাত্র মার্কসটা করতে বলা হয়েছিল এবং ইভ্যালুয়েট করতে পরে ইভ্যালুয়েট করা হয় আর কি টেটের পরে। আর নাইসা কোম্পানি কিন্তু পুরোটা প্রসেসটাই করেছিল আর কি। তো সেখানে হয়েছে মানে করাপশন তো অবশ্যই হয়েছে, দেখা যাচ্ছে যে কিছুটা হলেও হতে পারে এখানে। তো কী হয়েছে সেটা পরের ব্যাপার। তো গৌতমবাবু বলেন, মানে সরি বিচারপতি বলেন যে গৌতম পাল মহাশয় কিছু এফিডেভিট দিয়েছেন, মানে আমাদের আইনজীবী বলেন যে গৌতম পাল বাবু মহাশয় কিছু, মানে আমাদের যে পর্ষদের সভাপতি, তিনি কিছু এফিডেভিট দিয়েছেন, কিন্তু বিচারপতি বলেন তিনি হয়তো পুরো ব্যাপারটা যে কী হয়েছে সমস্ত ব্যাপারটা হয়তো পুরোপুরি জানেন না। তো বিকাশও বলেন এটা একটা সিঙ্গেল প্রবলেম নয়, এটা একটা সিস্টেমেটিক ফ্রড। তো এইভাবে হতে হতে মোটামুটি সময় শেষ হয়ে যায়। এটা 4:30 পেরিয়ে গিয়েছিল সময় তখন। তো তারপরে তখন এটা হয়ে যায় মামলাটা। তো পরবর্তী মামলা যে শুনানি দেওয়া হয়েছে সেটা হয়েছে 22শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ 22শে সেপ্টেম্বর পরবর্তী মামলাটা আছে, অর্থাৎ পরের মানে ওই 22শে সেপ্টেম্বর সোমবার মামলাটা পড়ছে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই এই শুনানিটাই হয়েছে। আরও অনেক বিস্তারিত শুনানি হয়েছে, আমি যেটা মোটামুটি একটা জিস্ট করে একটা বলে দিলাম আর কি। অনেক বাকবিতণ্ডা বেশ হয়েছে আর কি। তো যাই হোক, আজকে যেটা হয়েছে যে একটা এস বাসু কোম্পানিকে নিয়ে একটু বাকবিতণ্ডা হয়েছে। আর ওই যে যারা একটা মেন ব্যাপার যেটা উঠে এসেছে, পিটিশনার যারা আছেন আর কি তাদেরকে কম্পেনসেশন দেওয়ার ব্যাপারটা বিচারপতি নিজেই তুলে ধরেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী ব্যাপারটা তুলে ধরেছেন। অর্থাৎ 32,000 চাকরি মামলা নিয়ে যে ব্যাপারটা কোন দিকে গোড়ায় সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে 32,000 চাকরি যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বাতিল করার মুডে নেই সেটা বোঝা যাচ্ছে, কারণ তিনি বারবার তাদেরকে ডিফেন্ড করছেন যে এতগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলিগুলো মেনটেন করেছেন তারা এবং তারা যে বাকি যারা পিটিশনার তাদের সামনে বার হয়ে দাঁড়ায়নি। কিন্তু করাপশান কতটা হয়েছে, করাপশান হয়েছে কিনা সেটা তো পরে দেখা যাবে। করাপশান হলে কিন্তু এটা পরের বার যদি প্রমাণ হয়ে যায় সেটা তো পরের কথা পরে। তো আজ কিন্তু এটাই বোঝা গেছে তিনি পিটিশনারদের কম্পেনসেশন দেওয়ার ব্যাপারটা কিন্তু একটা ভাইটাল ব্যাপারে উঠে এসেছে আজকের এই শুনানিতে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। পরে আরও ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।